প্রিয় দর্শক, ঈদ মোবারক, শুভেচ্ছা, স্বাগত। চ্যানেল আই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সানায়া কোটোর ঈদ কথাবার্তায়। আজও আপনাদের একদিন পছন্দের মানুষ নিয়ে আপনাদের সাথে আড্ডা দেবো, কথা বলবো তার সাথে, সেই কথা আপনারা উপভোগ করবেন। আশা করছি আমাদের সাথেই থাকবেন। তার আগে আপনাদের সাথে পরিচিত করায় আজকে আমাদের সাথে কে আছেন অভিনেত্রী কুসুম শিকদার। স্বাগতম, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং ঈদ কেমন কাটলো? ভালোই। আমি খুব আনন্দে থাকার চেষ্টা করি ঈদে, যে কোনো অকেশনেই আমি খুব আনন্দে থাকার চেষ্টা করি, সেলিব্রেট করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা বজায় রেখেছি এবার। এবং এটা যেহেতু ঈদুল আজহা, ঈদটা কি শুধু গরু কেন্দ্রিক হয়ে যায় নাকি নতুন জামা কাপড়ও কেনা হয়? আমার জন্য আসলে আনফরচুনেটলি কোনোটাই হয় না। মানে এই জন্য আমার কোনো অন্য সূচনা নেই। যেহেতু আমি অবল একটা ভেজিটেরিয়ান, আমি তো মাছ মাংস খাই না, সুতরাং আমি খেতে পারি না। আর আর জামা কাপড় আসলে আমাদের যেটা হয়, মানে আমার না ছোটবেলা থেকে, আমি তো কাজ করছি অনেক ছোটবেলা থেকে। যখন আমি লাক্স চ্যাম্পিয়ন হয়েছি তখন আমার আসল বয়স 21। তো তখন প্রচুর শুটিং করতাম এবং এরকম একটা প্র্যাকটিস ছিল যে সব সময় কেনাকাটা করা হয় বিভিন্ন চরিত্রের জন্য। সালোয়ার কামিজ বা শাড়ি বা যে কোনো কাপড় কিনতে হতো। তো তখন আসলে ঈদের জন্য আলাদা করে কিছু কেনা হতো না, কারণ দেখা যেত ঈদের নাটকের জন্যই এত শপিং করা হয়েছে, ওগুলোই পড়তাম। ওই প্র্যাকটিসটা না এখনও আছে। এখন আমি কাজ করি না খুব একটা, কিন্তু ওই ঈদের জন্য, ঈদের সময় নিজের জন্য কেনা এটা হয় না। কিন্তু আমি অনেক গিফট করি, সো আমি আমার কাছের প্রিয় ভালোবাসার মানুষ যারা, তাদের জন্য কিনি। এবং এই যে একটি ব্যাপার শুনলাম যে ভেজিটেরিয়ান আপনি, এটি কিন্তু সচরাচর অনেক কম মানুষ পাই আমরা যারা আসলে সবজি খেয়ে জীবনযাপন করতে পারে। তো সেটা একটু শুনি, গল্পটা কিভাবে, এই সিদ্ধান্তটা কেন নেওয়া বা কবে থেকে শুরু হলো? অবল একটু, মানে হচ্ছে দুধ, ডিম আর সবজি, শুধু সবজি না, মানে ভেগান না। ভেগান যেরকম শুধু সবজি খায়, আমি হচ্ছে দুধ, ডিম অথবা দুধের তৈরি খাবার বা এরপরে মাছ মাংস আমাদের এত পছন্দ সকলের, সেটি থেকে নিজেকে বিরত রাখার কারণটা কি এবং কিভাবে রাখছেন? অনেক বছর, 2014 থেকে এই প্র্যাকটিসটা শুরু হয়েছে আমার, প্রায় 11 বছর হতে চললো। তো আমার ভালোই লাগে। হ্যাঁ, কারণ ছিল, কিছু কিছু স্পেসিফিক কারণ ছিল, ওগুলো কিছুটা পার্সোনাল। বাট আমি ভাবছিলাম যে আমি পারবো কিনা, কারণ আমি অনেক তেহারি খেতাম, পছন্দ করতাম। আমি শ্রিম্প ককটেল খেতাম প্রতিদিন। তো প্রথম আমার একটু লোভ হতো, কিন্তু সংযম করতে পেরেছি। তা আমি এখন খুশি, এখন আর একদমই খেতে ইচ্ছা করে না। এটাই কিন্তু আসল কোরবানি, সংযম। এক্স্যাক্টলি। তো রোজার সময় তো এটা সংযম আসলে আমাদের। তো হ্যাঁ, খাওয়া তো আমি কন্ট্রোল করতে পারছি। কাজের সাথে কেমন জীবন কাটছে? কাজ তো আমার অক্টোবরে রিলিজ হলো আমার নিজের প্রোডাকশনের, নিজের নির্মাণ, নিজের প্রযোজনা, শরতের জবা। তারপর আর কোনো কাজ করিনি। আমি তো একটু স্লো কাজের ব্যাপারে, আমি একটু স্লো বলা যায় না, কারণ আপনি হয়তো যেটি করতে চান সেটি খুব পারফেক্টলি করতে চান, একদম মনের কোনো কিনারা বাদ না রেখে। তাই হয়তো আমরা সেই ভালো ভালো কাজগুলো আসলে পাই। এবং ডিরেক্টর হিসেবে যে যাত্রাটা, এটা কেমন উপভোগ করছেন? মানুষের থেকে যখন সাড়া পাচ্ছেন শরতের জবার, তখন কেমন লেগেছিল? খুব ভালো লেগেছে। আমি তো আসলে খুব প্রতিকূল সময়ে শরতের জবা রিলিজ দিয়েছিলাম। ওই সময়ে বাংলা সিনেমা শুধু না, কোনো সিনেমাই রিলিজ হচ্ছিল না। অনেকেই মানা করেছিল যে এখন যেও না হলে, দর্শক আসবে না, তোমার প্রথম প্রযোজনা বা প্রথম নির্মাণ। তা আমি একটু রিস্ক নিয়েছি। কারণ কি একটু ভয় কাজ করছিল মনের মধ্যে? হ্যাঁ, একটা শঙ্কা বা সংশয় ছিল, কিন্তু যেহেতু এটা সেন্সর হয়ে প্রায় 3-4 মাস বসেছিল, তো আমি ভাবছিলাম যে কাউকে না কাউকে তো শুরু করতে হবে, কাউকে না কাউকে তো রিস্ক নিতে হবে, তাছাড়া কেন রিলিজ করব না। ওই সময়টায় সিচুয়েশন অস্থির ছিল, কিন্তু সব কাজই কিন্তু মোরলেস চলছিল, একদম বন্ধ ছিল তা না। শুধু আমাদের সিনেমা, নাটক এগুলি একটু স্লো ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি রিলিজ দিয়েছিলাম এবং আমি শঙ্কামুক্ত হয়েছি, কারণ হলে তো দর্শক গেছে, শরতের জবা দেখেছে। হ্যাঁ, আমি বলবো না যে একদম হল পুরো কানায় কানায় পরিপূর্ণ ছিল, হাউসফুল যেটাকে আমরা বলি, তা না। কিন্তু যারা আমাকে ভালোবাসে বা যারা তখন হয়তো হল মিস করছিল বা বাংলা মুভি মিস করছিল, তারা গেছে এবং অনেক দর্শক গেছে, দেখেছে। তো আমি তো খুশি। এবং আমরা তো এখন আসলে খুব সুন্দর সুন্দর সিনেমা দেখতে পাচ্ছি, আমাদের দেশীয় সিনেমা। আমরা গত ঈদে বরবাদ, জঙ্গলির মতো অনেক অনেক সিনেমা দেখেছি। কুসুম শিকদারকে কি আমরা এরকম সিনেমায় দেখতে পাবো? কিরকম সিনেমা? এই যে আমাদের দেশীয় সিনেমা,
বা হচ্ছে শাকিব খানের সাথে আমরা বেশি সিনেমা তো আমি করেছি। গহিনী শব্দ, লালটিপ তখনকার সময়ে প্রথম ডিজিটাল ফরম্যাটের সিনেমা ছিল। শাকিব খানের সাথে কি আমরা দেখতে পাবো কিনা কুসুম শিকদারকে? মানে মানুষের ইচ্ছে থাকে না যে মেগাস্টারের সাথে অভিনয় করব, ওরকম কোনো ইচ্ছা আছে কি? এটা আসলে ডিপেন্ড করছে গল্পের উপর, স্ক্রিপ্টের উপর। যদি বিশ্বাসযোগ্যভাবে করার মতো কোনো চরিত্র মানে মেগাস্টার ফ্যাসিনেশন নেই আসলে। আমি তো অনেকদিন ধরে কাজ করছি আসলে। তো না, তা না, গল্প কেন্দ্রিক, গল্প যদি বিশ্বাসযোগ্যভাবে আমি করতে পারি তাহলে নিশ্চয়ই করব, না হলে করব না। এবং কুসুম শিকদার নিজে যখন ছবি বানাচ্ছে একটা, তখন কি কি দিক খেয়াল রাখছেন? শরতের জবা তো আমার নিজের গল্প, নিজের লেখা গল্প, চিত্রনাট্য আমার নিজের। তো এটা তো আসলে বেছে নেওয়া এভাবেই বা এই কারণেই যে এটার প্রতি আমার একটা ভালোবাসা ছিল আলাদা করে। এবং এটা কিন্তু আগে অমর একুশে বইমেলা বের হয়েছিল বইটা, অজাগতিক ছায়া। অজাগতিক ছায়ারই একটা গল্প হচ্ছে শরতের জবা, যেটা প্রথমে আসলে বের হয়েছিল ডেইলি স্টারে ঈদ সংখ্যায়, অনেক আগের কথা এগুলো। তো তখন আমি দেখেছিলাম যে মানুষ, পাঠক যারা, তারা খুব পছন্দ করেছে গল্পটা এবং আমাকে ফিডব্যাক দিয়েছিল অনেকে। আমার বন্ধুবান্ধবও দিয়েছিল যে তাদের খুব ভালো লেগেছে এবং বলছিল যে গল্পটার মধ্যে একটা সাসপেন্স আছে, একটা কৌতূহল তৈরি করে যে এরপরে কি হবে। তো সে কারণেই আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এটা নিয়ে কিছু করব, কিন্তু তখন আসলে ভাবিনি যে একদম সিনেমাই করে ফেলবো। তো যখন এটা চিত্রনাটক করার কথা প্ল্যান করছিলাম তখন নাটকের কথা ভাবছিলাম, সত্যি কথা। কিন্তু পরে দেখলাম যে শরতের জবার আসলে অনেক লেয়ার্স আছে, অনেক ডেপথ। এটা নাটকের যে ডিউরেশন তার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যেত, সে কারণে এই ফিল্ম এবং শরতের জবা নিয়ে ফিল্ম। এবং ভাগ্যিস সেটি হয়েছিল, আমরা এত সুন্দর একটি সিনেমা পেয়েছি। আপনাকে আবার অভিনন্দন জানাচ্ছি শরতের জবার জন্য। এবং এখন একটু পরিবার, বন্ধু বান্ধবের কথা শুনি। আমার পার্সোনাল লাইফ ডেলিবারেটলি একদম, আমি তো কাজ করছি অনেক দিন, মাঝখানে একটা গ্যাপ ছিল, কিন্তু কাজ যদি শুরুর সাল বলি তাহলে 2000 থেকে আমার কাজ করা শুরু গান দিয়ে। তারপর তো লাক্স চ্যাম্পিয়ন হয়েছি 2002-এ। তো তখন থেকেই আমি 25 বছর যদি ধরি, আমি আমার পার্সোনাল লাইফ খুব লো প্রোফাইলে রাখার চেষ্টা করি। সো আপনি জিজ্ঞেস করলে আমি বলতে পারবো, যেটা চাইবো বলবো, যেটা চাইবো না বলবো না। লো প্রোফাইলে রাখতে কতটুকু সাকসেসফুল? 100% সাকসেসফুল মোটামুটি। এবং লো প্রোফাইলে রাখে, হ্যাঁ, এখন সবাই বলতে পারে যে এই চিন্তাটা থেকে এই সিদ্ধান্তটা নেওয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা অনেকেই জিজ্ঞেস করে যে কেন, কারণ আজকালকার দিনে তো এত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যে মানুষ কেমন জানি স্বাচ্ছন্দ্য বোধ করে ব্যক্তিগত জীবনটা প্রকাশ করতে, বরঞ্চ ব্যক্তিগত জীবনটা বেশি প্রকাশ করতে পছন্দ করে। না, আমি এটা আগেও করতাম না, এখনো একদম আমি এটা সাপোর্ট করি না। আমার কি মনে হয়, আমাদেরকে বা সাপোজ আপনাকে, আপনি উপস্থাপনা করছেন, মানুষ কিন্তু আমাদেরকে কাজের জন্যই চেনে। প্রথমত কাজের জন্যই হয়তো আলোচনা সমালোচনা করে বা পছন্দ করে বা অপছন্দ করে। সাপোজ আমার অভিনয় বা যখন গান করতাম বা লেখালেখি, অনেকেই আমার লেখা পড়েছে, আমার যারা ভক্ত, বা দেখেন আপনাকে যারা স্ক্রিনে দেখে, আপনার উপস্থাপনা দেখে, এগুলো নিয়ে হয়তো তারা কথা বলে। কিন্তু আমি এতটুকুই চাই যে এগুলো নিয়ে কথা বলুক। কারণ হচ্ছে আমার ব্যক্তিগত জীবনটা হয়তো আমার ভক্তদের ভালো নাও লাগতে পারে, পছন্দ নাও হতে পারে, কোন একটা ফ্যাক্টর হয়তো তাদেরকে কষ্ট দিতে পারে। এই জন্য আমি চাই না এগুলো সামনে। এবং এই ব্যাপারটিতে আমিও আসলে একমত যে শিল্প নিয়েই মানুষের কথা বলা উচিত, তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি না। একদম একদম। আমার কাজ নিয়ে সমালোচনা করুক, খারাপ বলুক, ভালো বলুক, কোনো অসুবিধা নেই, আমি মেনে নিব। কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললে হয়তো আমিও কষ্ট পেয়ে যেতে পারি, কি দরকার। এবং সাধারণত নিজের দিনগুলো কিভাবে কাটে? সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি করা হয়? আছে, টুকটাক কাজকর্ম করি। আমরা শুনছিলাম যে গান তো শুটিং এ যাই, শুটিং করি। আর শুটিং না থাকলে একটা অবসর দিন, যেদিন কোনো কাজ নেই, ওই দিন কি করেন? বাসায় ঘুমানো হয় নাকি শুধু? আমি একদম ঘুম পছন্দ করি না, আমি খুব কম ঘুমাই, আমি খুবই কম ঘুমাই, 4-5 ঘন্টা। এটা শুনলে মানুষ অবাক হয়। অবাক হওয়ার মতোই ব্যাপার আসলে। ঘুম পছন্দ করেন না? না, আমি একদম ঘুম পছন্দ করি না। আমি প্রচুর মুভি দেখি, গান শুনি, এগুলো আমার ধারণা সবাই করে। আর হচ্ছে আমি আমার বাসার কাজ নিজেই করতে বেশি পছন্দ করি। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড আমার অবশ্যই আছে, কিন্তু একটু খুঁতখুঁতে আমি সব ব্যাপারেই, আমার কাজের ব্যাপারেও, নিজের ঘরের কাজের ব্যাপারেও। তো এই তো সময় কেটে যায়। এবং এই যে সময় কাটানো সবকিছুর সাথে, প্রথমে আমরা শুনছিলাম যে গান দিয়ে আপনার শুরু হয়েছে, সেই গানটির কথা কি মনে আছে? কিসের কথা?
প্রথম যে গানটি দিয়ে শুরু হয়েছিল? গান তো অনেক গিয়েছে, আমি নজরুল একাডেমির স্টুডেন্ট ছিলাম, নজরুল ক্লাসিক্যাল শাস্ত্রীয় তো সঙ্গীত তখন হ্যাঁ তো তখন তো আমি স্টেজ পারফর্ম করতাম, প্রচুর গান গাইতাম, আধুনিক গান একসময় গাওয়া শুরু করলাম, আমার অ্যালবাম বের হলো 3টা, তখন তো আধুনিক করতাম। লাক্স চ্যাম্পিয়ন হওয়ার পরে আমার ট্র্যাকটা একটু চেঞ্জ হয়ে যায়, গান থেকে হঠাৎ করে অভিনয় মডেলিং এ চলে আসে, গানটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কারণ সময় আসলে এভাবে ম্যানেজমেন্ট করা কঠিন হতো। সেদিকে আসলে রিকল করতে চাই আবার একটু খালি গলায় গান শুনে। না, গান গাবো না, গানে রিকোয়েস্ট করে লাভ নাই, আমি সাধারণত ইন্টারভিউগুলোতে গান গাই না। আচ্ছা, তাহলে একটু এই যে ডিরেক্টর, যেহেতু আপনি নিজে একটা ছবির ডিরেকশন দিয়েছেন, ওইখান থেকে একটু টেনে ধরে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার কোন ডিরেক্টর সব থেকে পছন্দের? আমি দেশের কারো নাম বলতে চাই না, সবাই তো পৃথিবীর মধ্যে কেউ তো কাউকে দ্বারা প্রভাবিত হয়। আমার ক্রিস্টোফ ক্রিসলোসকি খুব পছন্দের, ডেনিস ভিলেনভ খুব পছন্দের, এদিক থেকে বলতে গেলে সত্যজিৎ রায় পছন্দের, উনি লেখক হিসেবে আমার খুব প্রিয়। আমি একটু সাসপেন্স থ্রিলার পছন্দ করি, আমার লেখনীর মধ্যেও ওই ব্যাপারটা আছে, তো উনি যেহেতু রাইটার এবং ডিরেক্টর হিসেবে এই সাবজেক্টটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, সো আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। এবং লেখালেখি কি একদম ছোটবেলা থেকেই শুরু হয়েছে? হ্যাঁ, একদম ছোটবেলা থেকে লেখালেখিটাই, বরঞ্চ মানুষ আমাকে অনেকে প্রশ্ন করে যে গান, লেখালেখি, অভিনয় কোনটা বেশি পছন্দ করি, এখানে আসলে ভাগ করা সম্ভব না, কারণ লেখালেখিটা একদমই স্কুল থেকে আমি করি, প্রকাশ পেয়েছে, পাবলিকলি প্রকাশ পেয়েছে অনেক পরে, যখন মানুষ আমাকে একদমই চেনে তখন, সেই জন্য হয়তো অনেকে ভাবে লেখালেখি পরে, না, লেখালেখি একদম আগে। গানটা তো আমি মনে হয় স্কুলে যাওয়ার আগের থেকে গান শিখতাম, সেক্ষেত্রে অভিনয়টাই মানে সবার শেষে, এবং অভিনয়ের কিন্তু আমার কোনো প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড ছিল না, আমি মানে শিখতে 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 এই পর্যন্ত। এবং একটি ব্যাপার কি, এই যে যারা ক্রিয়েটিভ মানুষ তাদের প্রত্যেকটা কাজই কিন্তু তাদের সন্তানের মতো, তাই আসলে খুব কঠিন হয়ে পড়ে বলা যে কোনটি পছন্দের, কোনটি হৃদয়ের খুব কাছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেটি সম্পর্কে একটু শুনি। শঙ্খচিল, শঙ্খচিলে কাজ করা তো আমার মনে হয়, আমি এটা সবসময় বলি যে আমি খুবই, আমার কাজে আমি 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 খুব লাকি। আমার মনে হয় যে এই যে আমি বললাম যে গানের থেকে আমার ট্র্যাক চেঞ্জ হয়ে আমি হঠাৎ করে লাক্স চ্যাম্পিয়ন হয়ে গেলাম, অভিনয় চলে আসলো, মানে জীবনটা পুরো পাল্টে গেল, গান একদিকে, অভিনয় পুরো অন্যরকম বিষয়। তো আমার পুরোটাই কেন মনে হয় যে আল্লাহ প্রদত্ত, এই যে আমি লাক্স চ্যাম্পিয়ন হব এটার আমার কোনো স্বপ্ন ছিল না। এবং আনন্দ আলো সাহিত্য পুরস্কার সহ অনেক আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেয়েছি, হ্যাঁ, এটাও আমি ভাবতে পারিনি। আমাকে আনন্দ আলো থেকে ফোন দেওয়া হচ্ছিল, আমার মনে আছে, আমি ফোন ধরছিলাম না, কারণ সেদিনই আমার ফ্লাইট, আমি শঙ্খচিলের শুটিংয়েই কলকাতা যাচ্ছিলাম, এবং আমি রিসিভ করতে পারিনি অ্যাওয়ার্ডটা, আমার মা রিসিভ করেছিলেন। এরকম আমি আসলে সব আল্লাহ প্রদত্ত। তো শঙ্খচিলের ব্যাপারটাও তাই, আমার প্রথম বই যখন বের হয় নীল ক্যাফের কবি 2015 অমর একুশে বইমেলায়, তা আমার খুব ইচ্ছা ছিল, স্বাভাবিক, নতুন লেখক, ওটা কবিতার বই ছিল, আমি স্টলে যাব, থাকবো, অটোগ্রাফ দিব, ইন্টারভিউ দিব, খুব ইচ্ছা ছিল, শখ ছিল। এগুলো কিচ্ছু হয়নি, কারণ বই বের হওয়ার বোধহয় 2-3 দিনের মধ্যেই আমি চলে যাই ইন্ডিয়া শঙ্খচিলের শুটিংয়ে। তো শঙ্খচিল আমার একটা বিশাল প্রাপ্তি আসলে জীবনের। একই সঙ্গে গৌতম ঘোষকে ডিরেক্টর হিসেবে পাওয়া, প্রসেনজিৎ চ্যাটার্জিকে কো-আর্টিস্ট হিসেবে পাওয়া, যৌথ প্রযোজনা, আমি ভীষণ লাকি। লাক ফেভার না করলে এগুলো হয় না আসলে। এবং আপনি যে এই কথাগুলো বলছেন, এর মধ্যেও কিন্তু আপনার সেই সিনেমার প্রতি বা কাজের প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। এবং এই সব কিছু মিলেই আসলে মানুষকে সফলতার দ্বারে নিয়ে যায়। জানি না, হয়তো সবই আল্লাহর ইচ্ছা। আমি ভীষণ বিশ্বাস করি যে আসলে আমার জীবনে যা ঘটেছে, মানে হ্যাঁ, অনেকের হয়তো অনেক স্ট্রাগল থাকে, আমার না, হ্যাঁ, কাজ করতে গেলে তো অনেক ধরনের স্ট্রাগল ফেস করতেই হয়, সেটা ঠিক আছে, কিন্তু আমার কেন যেন মনে হয়েছে, একদম যখন থেকে আমি লাক্স চ্যাম্পিয়ন হয়েছি, আমি ক্রাউন উইন করেছি, তখন থেকে আমার মনে হয়েছে যে মানে আল্লাহর ইচ্ছায় সব হচ্ছে, একদম হঠাৎ হঠাৎ সব হয়েছে। যখন আমাকে ইমপ্রেস থেকে অফার করা হলো গহীনের শব্দ, এত বিগ ব্যানারের একটা কাজ, আমার প্রথম কাজেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো প্রয়াত মিঠু ভাই ডিরেকশনে, এবং খুবই ফ্রিটলি অ্যাক্লেমড হয়েছিল গহীনের শব্দ। তারপর আবার একদম সম্পূর্ণ চেঞ্জ, কমার্শিয়াল লালটিপ তখন প্রচণ্ড পপুলার হয়েছিল, এখনও মানুষ আমাকে লালটিপ করে, এত বছর হয়ে গেছে, 2012-তে রিলিজ হয়েছিল। তারপরেই আবার সম্পূর্ণ ভিন্ন অফ ট্র্যাক ক্লাসিক মুভি শঙ্খচিল, এবং শঙ্খচিল আমি যখন কাজ করেছি, আমার যা বয়স ছিল তার থেকে আমি প্রায় 6-7-8 বছর বেশি ক্যারেক্টারের কাজ করেছিলাম।
সো এগুলো আমার জন্য চ্যালেঞ্জিং ছিল ঠিকই, কিন্তু একদম হঠাৎ হঠাৎ এসছে আমার জীবনে। এবং হঠাৎ হঠাৎ আসার পরেও প্রত্যেকটি কাজ থেকে আপনি দর্শকের সমান ভালোবাসা পেয়েছেন। ভালোবাসা পেয়েছি, এই জন্যই আমার মনে হয় আমি যে কম কাজ করি ঠিক আছে, কারণ আমার কাজগুলো মানুষের মনে থাকে। এবং এই যে ছোটবেলায় আসলে কি হতে চাইতেন, লেখিকা নাকি অভিনেত্রী নাকি গায়িকা? এটা তো আরেকটা গল্প। আমার বাবা পাইলট ছিলেন, এখন উনি রিটায়ার্ড বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। ছোটবেলা থেকে আমি বাবাকে দেখতাম এবং আমার মনে আছে আমি স্কুলের টিচারে যখন জিজ্ঞেস করতো আমি বলতাম আমি পাইলট হব। হ্যাঁ, তো আমি খুবই চাইতাম আমি পাইলট হব, বাট ওই যে বললাম আল্লাহ প্রদত্ত সবকিছু আমার কপালে হয়তো এরকমই ছিল। এখন কি সেটার জন্য অনুশোচনা হয় যে পাইলট কেন হয়নি? একদম না, না আমি হতে পারিনি, আমি মেডিকেলি আনফিট হয়ে গিয়েছিলাম। আমার রেজাল্ট অল থ্রু ভালো ছিল এসএসসি এইচএসসি, কিন্তু আমি তো চশমা পরি ছোটবেলা থেকে, মানে এটা বাই বার্থ প্রবলেম, এমন না যে শাকসবজি খাওয়ার জন্য, তা না, এটা জন্মগত। তো চোখে স্ফেরিক্যাল সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকলে পাইলট হওয়া যায় না, তো সেই জন্য আমি আটকে গেছি। কিন্তু আমার মনে হয় যে না, আমার জন্য ঠিক আছে, কারণ হ্যাঁ পাইলট হলে অবশ্যই এটা প্রেস্টিজিয়াস একটা জব, কিন্তু মানুষের যে ভালোবাসা পেয়েছি পাচ্ছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবং যে আসলে যেটা করে সুখী হয় তার জন্য সেটাই আসলে সম্মানের এবং ভালো লাগার। নিশ্চয়ই আমি আমার কাজটা ভীষণ ভালোবাসি। আমি যদি একদম সত্যি কথা বলি সামান্তা, আমি কিন্তু কখনোই, হ্যাঁ আমি কষ্ট করেছি, আমার ঘাম ঝরেছে, আমি তো তার বিনিময়ে পারিশ্রমিক নিবই, এটা যে কেউ নিবে, কিন্তু আমি যদি সত্যি কথা বলি আমি কিন্তু অর্থের জন্য কাজ করিনি। হ্যাঁ পরে তো ওই বয়সে আমি বললাম যে আমি যখন চ্যাম্পিয়ন হয়েছে, আমি 21 বছর বয়স, 21-22 বছরের একটা বাচ্চা এত আর্ন করছে, এটা তো অবশ্যই একটা পজিটিভ সাইড, যে নিজের টাকা আমি চলছি, নিজে উপার্জন করছি, এতটুকু একটা মেয়ে, সেটা ঠিক আছে। কিন্তু অর্থের জন্য আমি কাজ করেছি তা না ব্যাপারটা। আমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলাম এই জায়গাটা, অভিনয় আমার ভীষণ প্রেমের জায়গা, এটা ভীষণ মায়া মোহের একটা জায়গা। তো সো আমি আপনি যেটা বললেন যে আমি এনজয় করেছি বলে আমি কাজ করেছি, এবং সেই জন্যই কিন্তু আসলে আজকের এই কুসুম শিকদারকে আমরা পেয়েছি। একটু এখন মডেলিং নিয়ে কথা বলি, বিভিন্ন জায়গায় ফটোশুট করতে দেখি এবং সাহসিকতার সাথে করতে দেখি, সেই গল্পগুলো শুনি, কেমন লাগে? আমি যদি আমার মডেলিং ক্যারিয়ারের কথা বলি, সেটাও আমি একইভাবে বলবো যে আমি লাকি, কারণ আমি যখন লাক্স চ্যাম্পিয়ন হই তখনই আমি লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হই। আমার মনে হয় আমি প্রথম সারা পৃথিবীতে এবং বাংলাদেশে আমি প্রথম যে লাক্স চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথেই লাক্সের টিভিসি করেছে, লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। অন্যান্যরা যেটা করে সেটা হচ্ছে অনেক বড় স্টার হওয়ার পরে করে। আগে ট্যাগলাইন ছিল না যে বিশ্বজুড়ে তারকাদের সৌন্দর্য সাবান, তো আমি তো তারকা জাস্ট মানে তখন হয়েছে কি হয়নি, জাস্ট ক্রাউনটা চ্যাম্পিয়ন, হ্যাঁ ক্রাউনটা উইন করেছি, তখন আমি টিভিসি করেছি, অ্যাম্বাসেডর হয়েছি। তো লাক্স দিয়ে শুরু, তারপরে বাংলা লিঙ্ক লেডিস ফার্স্ট আমার খুব পপুলার হয়েছিল, ভার্জিন ব্লু, লিপটন তাজা, ঝটপট, অনেক টিভিসি তখন আমি করেছি এবং যেগুলো সব পপুলার। তো এইভাবে মডেলিং ক্যারিয়ারও আমার শুরু হলো ভালোভাবে। আর এখন আপনি যেটা বলছেন ফটোশ্যুটের কথা, যেটা পার্সোনাল ফটোশ্যুট, সেটা আসলে আমি তো 8 বছর কাজ করিনি। আপনি জানেন যে আমার 8 বছর একটা ব্রেক ছিল অনেক বড়। 2018-র পরে আমি শরতে জবা দিয়ে আবার কাজ করলাম। তো তখন আমার মনে হচ্ছিল যে এই 8 বছরে অনেক কিছু মিডিয়ায় পরিবর্তন হয়ে গেছে। এবং এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই যে এই যে একটা ব্রেক নিয়ে কিন্তু সাহস লাগে আসলে ফিরে আসতে, তখন নিজের কাছে কি মনে হচ্ছিল যে পারবো কি পারবো না, একটা ডিলেমার মধ্যে কি থাকা হয়েছে? ভয় কাজ করছিল? ভয়টা কাজ করছিল অন্য কারণে, যে একই সঙ্গে প্রযোজনা, নির্মাণ, চিত্রনাট্য, অভিনয়, এই সবকিছুর জন্য একটা স্ট্রেস, ভীষণ স্ট্রেস ছিল যে সবকিছু স্টেপটা নেওয়া কিন্তু খুব মনের জোরের ব্যাপার। হ্যাঁ জোরের ব্যাপার। আমাকে সাহায্য করেছে অনেকে, আমার একটা খুব অ্যাক্টিভ সাপোর্টিভ টিম ছিল, বাট তারপরও আমি অভিনয় নিয়ে আসলে খুব টেনশনে ছিলাম যে এত বছর পর কাজ করছি, এত স্ট্রেস, পারবো কিনা। আবার আমার যে চরিত্রটা যেটা আমি করেছি জবা, তো বেলি যখন খুঁজছিলাম, বেলি নামে একটা ক্যারেক্টার আছে, বেলি খুঁজতে খুঁজতে আমাদের এত সময় লেগে যায় যে জবা নিয়ে সংশয় পড়ে যায় যে জবা কে করবে। তখন আমার যে উপদেষ্টা পরিচালক ছিল বা পুরো টিম আমাকে বলেছিল যে দিয়ে আপনি করেন, এখন আর সময় নেই এই রিস্ক নেওয়ার। তো এইভাবেই আসলে জবা করা, তো একটু ভয় আমার ছিল, কিছু কিছু ব্যাপার একদম আনপ্ল্যান্ড ছিল। হ্যাঁ একটু ভয় ছিল, বাট মানুষ পছন্দ করেছে, ঠিক আছে।
তো যেটা বলছিলাম যে 8 বছর পরে এই যে পার্সোনাল ফটোশ্যুটগুলো, এগুলো ওই যে যখন আমি কাজ ছেড়েছি 18-তে, আর এই যে আমার রিলিজ হলো হচ্ছে 24-এ, অনেক পরিবর্তন হয়ে গেছে। এই যে রিলস, শর্টস, আরও কি ফেসবুক স্টোরিজ, এগুলো তো আর তখন ছিল না। তো সেজন্যই ভাবছিলাম যে যারা আমার ভক্ত আছে, যারা আমাকে ভালোবাসে, তারা তো আছেই, কিন্তু নতুন একটা জেনারেশন, একটা অডিয়েন্স তৈরি হয়েছে, তারা হয়তো আমার সম্পর্কে অত নাও জানতে পারে, তাদের আমাকে জানার সুবিধার্থেই এরকম কিছু করা। এবং এই পরিবর্তনটাকে আপনি কিভাবে নিয়েছেন? এমন একটা যুগে, এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার এরাতে আমরা আছি, এখন আসলে শিল্পী হিসেবে নিজেকে প্রকাশ করার মাধ্যমটা কি? এখন তো আমি বলবো ইজিয়ার, অনেক ইজিয়ার আমাদের সময়ের থেকে। আমাদের সময় তো প্রথমে তো একটা চ্যানেল ছিল বিটিভি, তারপরে ইটিভি 21-এ, তারপরে সব চ্যানেল আসলো, চ্যানেল আই, এটিএন, আর অনেক চ্যানেল, ধীরে ধীরে অনেক চ্যানেল আসলো। কিন্তু এর সাথে কম্পিটিশনও কিন্তু বেড়েছে। হ্যাঁ, তখন তো শুধুই ওই অতটুকুই টেলিভিশনে, তখন তো আর কিছুই ছিল না। এখন তো কম্পিটিশন বেশি, ঠিক আছে, কিন্তু এখন নিজেকে তো দেখানোটা অনেক সহজ। আপনি ঘরে বসে একটা ফেসবুক লাইভ করলে যদি আপনাকে মানুষ পছন্দ করে, ব্যাস হয়ে গেল, এতটাই সহজ। আগে তো সেটা ছিল না। তো সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, এখন সহজ, হ্যাঁ বেশি মানুষের সংখ্যা বা কাজ করছে এরকম মানুষের সংখ্যা, শিল্পী বলবো না, শিল্পীর সংখ্যা এখনও কম আছে, কিন্তু মানে যারা কাজ করছে তাদের সংখ্যা বেশি, কিন্তু মাধ্যম তো অনেক সহজ হয়ে গেছে। অনেক ধন্যবাদ কুসুম শিকদার আমাদের সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য। আমরা আরো নতুন কাজের অপেক্ষায় থাকব এবং নতুন লেখাপড়ার অপেক্ষায় থাকব। নিশ্চয়ই। থ্যাংক ইউ সামান্তা, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমাকে সানিয়া কুটোর কথাবার্তা আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সানায়া কুটোর ঈদ কথাবার্তার আজকের আয়োজন। আশা করছি আপনারাও উপভোগ করেছেন এবং আমাদের আয়োজনের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি।